আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। বিএনপি এমন নির্বাচন কমিশন চায় যারা তাদের ভুয়া ভোটার নিবন্ধন করে দেবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার লাঠিয়াল বাহিনী দিয়ে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, বললেন শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান। ডাটা এন্ট্রি করা হচ্ছে বেসরকারি কম্পিউটারের দোকানে, পুলিশকে দেয়া বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গুলশান হামলায় 7 জাপানি নিহতের জেরে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত, তবে আশা ছাড়ছেন না বিদ্যুৎ প্রতিমন্ত্রী। দেখছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স শিরোনাম। ইফাদ টি টাইম, চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি এমন নির্বাচন কমিশন চায় যারা তাদের ভুয়া ভোটার নিবন্ধন করে দিবে। গণভবনের সংবাদ সম্মেলনে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, এই অঞ্চলের সমস্যা সমাধানে সার্ক তেমন কোনো ভূমিকা রাখতে পারেনি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে পাকিস্তানের সাথে বাকবিতণ্ডা চললেও কূটনৈতিক সম্পর্ক বজায় থাকবে বলেও জানান শেখ হাসিনা। কানাডা ও যুক্তরাষ্ট্রে 17 দিনের সফর শেষে রোববার গণভবনে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন থেকে শুরু করে যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন সহ শরণার্থী জঙ্গিবাদ নিয়ে বিভিন্ন সামিটে অংশ নেয়ার বিস্তারিত তুলে ধরেন তিনি। জানান, বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে ইতিবাচক আলোচনার কথা। নির্বাচন কমিশন নিয়ে বিএনপির আলোচনার প্রস্তাব প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, 2001-এর মতো ভুয়া ভোটার তালিকা আর মাগুরার মতো নির্বাচন চায় বিএনপি। বিএনপি কী ধরনের নির্বাচন কমিশন চায়? আপনাদের মনে আছে বিএনপি এক নির্বাচন কমিশন গঠন করেছিল, মানে 1,31 লক্ষের মতো ভুয়া ভোটার সম্বলিত বিএনপি গঠিত নির্বাচন কমিশন তৈরি করেছিল। বর্তমান যে নির্বাচন কমিশন সে তো আর এই ধরনের ভুয়া ভোটার সম্বলিত তালিকা করে নাই। এখানেই বোধহয় বিএনপির পছন্দ না, কারণ তারা এমন এক নির্বাচন কমিশন চায় যারা তাদের জন্য ভুয়া ভোটার বানিয়ে দেবে। 1 কোটির উপরে যদি ভুয়া ভোটার থাকে তাহলে ইলেকশন রেজাল্টে তো কিছু লাগে না। আওয়ামী লীগের আসন্ন কাউন্সিল নিয়ে প্রধানমন্ত্রী বলেন, কাউন্সিলররা যাকে চাইবে তিনিই দলের পরবর্তী নেতৃত্বে আসবেন। এমনিতে তো আমাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা আসবেন, কাজী তাদের মতামত আমরা নেব। তারা যেভাবে চাইবেন, যাকে চাইবেন নেতৃত্বে তারাই থাকবে। অন্তত আমি আর কারোর কথা বলতে পারি না, আমার কথা বলতে পারি যে আমার তো 35 বছর হয়ে গেছে। এখন যদি আমাকে রিটায়ার করার সুযোগ দেয় আমি সব থেকে খুশি হব। আমি থাকবো না, দল ছেড়ে তো আমি যাচ্ছি না, দলে তো থাকবো, কিন্তু আমি এখন যদি নতুন নেতা নির্বাচিত করে আমি সব থেকে বেশি আনন্দিত হব। পাকিস্তানের সাথে সম্পর্ক ও সার্কের ভূমিকা নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। সার্কটা যেভাবে হয়ে গেছে বা সার্কের চার্টারে যা আছে তার ফলে যেটা হচ্ছে যে কোনো সমস্যাগুলি সমাধান করা যাচ্ছে না, সমস্যাগুলি শুধু এই কার্পেটের নিচে রেখে দেওয়া হচ্ছে, এটাও বাস্তবতা। কাজে আমাদের একটা পথ অবশ্যই খুঁজে বের করা উচিত যে আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলির আমাদের আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে আমরা কিভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারি। তারা কি বললো না বললো তাতে আমাদের কি আসে যায়? আমাদের যে কাজ করার আমরা তো তা করে যাচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচার আমরা করে যাচ্ছি। তাদের তো মনে ব্যথা লাগবেই, কারণ এরা তাদেরই পেয়ারে বান্দা। আর কূটনৈতিক সম্পর্কে সেটাও চলবে, আবার ঝগড়াঝাটি ওটাও চলবে, এটা চলতেই পারে, এটা কোনো ব্যাপার না। রুকনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। শুরু হলো 3 স্তরে 25টিরও বেশি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ। এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এর মাধ্যমে জাতীয় জীবনের সূচনা হলো আরেক নতুন অধ্যায়ের। কোনোভাবেই যেন এই কার্ডের অপব্যবহার না হয়, সেজন্য নির্বাচন কমিশনকে তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতে নির্বাচন কমিশনের হাতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেন। পরে কমিশনের কাছ থেকে বুঝে নেন নিজের স্মার্ট কার্ড।
এর মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার সফলভাবে বাস্তবায়নের পথে জানান প্রধানমন্ত্রী। বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নাগরিক সেবা পেতেও এই কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই দিন বদলের সনদ এবং ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার আমরা করেছিলাম। আমি মনে করি আজকে এই যে স্মার্ট কার্ড আমরা প্রদান করলাম, আমাদের সেই অঙ্গীকারই আমরা রক্ষা করলাম এবং ডিজিটাল বাংলাদেশ আজকে বাস্তব, সেটাই প্রমাণিত হলো। জঙ্গি সন্ত্রাসী শনাক্তেও এই কার্ড ব্যবহার হবে জানিয়ে তথ্য ভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিতের তাগিদও দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাস জঙ্গিবাদ বিরোধী একটা ভূমিকা নিয়েছি যে কোনো মতেই বাংলাদেশকে আমরা এই জঙ্গিবাদ সৃষ্টি হতে দেব না। যারা এই ধরনের কর্মকাণ্ড বা সমাজবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকবে তাদেরকে শনাক্ত করতে এই কার্ড যথেষ্ট সহযোগিতা করবে। তবে আমি আবার অনুরোধ করব নির্বাচন কমিশনকে যে এই যত ডাটাগুলি নেওয়া হচ্ছে তার নিরাপত্তাটা নিশ্চিত করা একান্তভাবে প্রয়োজন। প্রত্যেকটা প্রজেক্টের সাথে সাথে এই ধরনের ডিজিটাল প্রজেক্ট যখনই হবে তার একটা ফায়ারওয়াল থাকতে হবে এবং এর যত ধরনের নিরাপত্তা দরকার যেন কোনো মতে এটা যেন কেউ অপব্যবহার করতে না পারে। এর আগে জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে নতুন এই স্মার্ট কার্ড তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র, নির্বাচন ও নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসতে আবারও আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। শামসুজ্জামান দুদু বলেন, অনির্বাচিত সরকার লাঠিয়াল বাহিনী দিয়ে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে। পুলিশি বাধায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশ পণ্ড হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি এবং ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে সূত্রপুর কোতোয়ালি ও গ্যান্ডারিয়া থানা বিএনপির পূর্ব নির্ধারিত সমাবেশ ছিল রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে। কিন্তু 2:30টার দিকে নেতাকর্মীরা সমাবেশের প্রস্তুতি নিতে গেলে অনুমতি বাতিল করা হয়েছে জানিয়ে সমাবেশ না করার নির্দেশ দেয় পুলিশ। পরে বিকেলে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমাবেশ করতে না দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আগে অনুমতি নিয়েছিলেন পুলিশের কাছ থেকে, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ভাড়াও দিয়েছে, কিন্তু দুঃখের বিষয় আজকে যখন মিটিং হবে তার কয়েক ঘন্টা আগে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে অনুমতি বাতিল করা হয়েছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি যে মত প্রকাশের কোনো স্বাধীনতা বাংলাদেশে আপাতত নাই। গণতন্ত্র, নির্বাচন কমিশন এবং সংকটটা উত্তরণের জন্য আমরা আলোচনার আহ্বান জানাই। এদিকে সকালে আরেক দফা সংবাদ সম্মেলনে শামসুজ্জামান দুদু অভিযোগ করেন, বিনা ভোটের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদের বন্দুক যুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে। শনিবার সাভারে পুলিশের সাথে বন্দুক যুদ্ধের নামে যুবদল নেতা শাহ আলম নয়নকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করে এর তীব্র নিন্দা জানান তিনি। গত 9 মাসে দেশে 178 জনকে বন্দুক যুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আশোক উল্লেখ করেছে। এই ধরনের বন্দুক যুদ্ধে বিরোধী দলের নেতাকর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা দেশে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রয়াত আসম হান্নান শাহের স্মরণ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর এমাজউদ্দিন আহমদ বলেন, 1-11-র সময় আসম হান্নান শাহের সোচ্চার অবস্থান গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা পালন করেছিল। অন্যদিকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর বিএনপি। কর্মসূচির সমর্থনে সকালে রাজধানী গ্রিন রোড এলাকায় মিছিল করে ধানমন্ডি থানা বিএনপি। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের কাছ থেকে পুলিশ যে তথ্য নিয়েছে তা শেষ পর্যন্ত কতটুকু গোপন থাকছে এ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্য সিটিজেন ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম সার্ভারে এন্ট্রির দায়িত্ব নিজেরা পালন না করে পুলিশ করাচ্ছে বেসরকারি কম্পিউটারে দোকানের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য নিয়ে পুলিশ দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। প্রশ্ন তুলেছেন তথ্য সংগ্রহের প্রক্রিয়া নিয়েও। রাজধানীতে বিভিন্ন ধরনের নাশকতা, অপরাধমূলক কর্মকাণ্ড দমাতে 2015 সাল থেকে সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়া তথ্য সংগ্রহের নামে পুলিশ।
শুরুতে তেমন সাড়া না পেলেও সম্প্রতি গুলশান, শোলাকিয়া সহ বিভিন্ন জায়গায় জঙ্গি হামলার পর তথ্য সংগ্রহ প্রক্রিয়া জোরদার হয়। কিন্তু সাধারণ মানুষের ব্যক্তিগত সেসব তথ্য কতটুকু গোপন রাখতে পেরেছে পুলিশ? নাগরিকদের তথ্য দেওয়ার ক্ষেত্রে আপত্তির কারণ হিসেবে বলা হতো অন্যের কাছে চলে যেতে পারে নিরাপত্তার বিষয়টি। সে আশঙ্কাই সত্য হলো। অনুসন্ধানে প্রমাণ মিলে রাজধানীর নীলক্ষেতের কয়েকটি কম্পিউটার দোকানে। 2 টাকা খাইও নাই, 2 টাকা আমার দেয়ও না, আমার কোনো লাভ হয় না। এরা আসে টাকা কাজ করে দেয়। এখন নীলকে থানার লোক আসে আমাকে কাজ করুন, না করতে পারবো অবশ্যই করতে। ওরা আসছিল, হ্যাঁ ওরা আসা পাশে আমাদের এখানে আসে, ওরা নিজেরাই কাজ করে নেয়। বিশেষজ্ঞরা বলছেন শুধু রাজধানীর নিউ মার্কেট থানা নয়, অন্যান্য থানাতেই একই ঘটনা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা উচিত। যেই পুলিশ ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি জানে না অথবা মানে না, তার বিরুদ্ধে তো ডেফিনেটলি সরকারেরই ব্যবস্থা নেওয়া উচিত। আমি তার থানার অধীনে থাকি, সেটা তো আমার জন্য এটি বিপজ্জনক অবস্থা। সিম্পলি কম্পিউটারের কাজ করে, তাদের কাছে কোনো ডেটা দেওয়া তো দূরের কথা, তারা সেই কাজটা ইভেন ডিএমপির সার্ভার পর্যন্ত অ্যাক্সেস দিয়েছে। এটি একটি জঘন্য ধরনের নিরাপত্তা ত্রুটি। বলেন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের তথ্য সংগ্রহ প্রক্রিয়াই ঠিক হয়নি। ডেটাবেজ এইভাবে তৈরি করার কোনো দরকারই ছিল না। শুধুমাত্র পুলিশের দরকার ছিল আপনার নামটা দেন আর জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দেন, অথবা বর্তমান ঠিকানাটা দেন। বাকি ডেটা তো আমার রাষ্ট্রের কাছে দেওয়াই আছে। বর্তমান প্রক্রিয়ায় পুলিশের কাছে দেয়া তথ্য কম্পিউটার দোকানে, সেখান থেকে বিভিন্ন সন্ত্রাসীর কাছে চলে যাওয়ার আশঙ্কা থেকেই যায়। এস.এম. ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। গুলশানের হলি আর্টিজানে হামলার ঘটনায় 54 ধারায় গ্রেফতার তাহমিদ হাসিব খানকে জামিন দিয়েছে আদালত। রবিবার দুপুরে ঢাকা মহানগর মুখ্য হাকিম সোহেল রানার আদালত এই আদেশ দেন। হলি আর্টিজানে হামলার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাহমিদকে অভিযোগ থেকে অব্যাহতি দিতে প্রতিবেদন দাখিল করেন কম্পিউটার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের পরিদর্শক হুমায়ুন কবির। 5 অক্টোবর এই প্রতিবেদনের শুনানির তারিখ দিয়েছে আদালত। 3 আগস্ট গুলশান হামলায় জড়িত সন্দেহে 54 ধারায় তাহমিদকে আটক করে পুলিশ। বর্তমানে কারাগারে রয়েছেন কানাডার একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাহমিদ। গুলশান হামলায় 7 জাপানি নিহতের জেরে অনিশ্চিত হয়ে পড়েছেন মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। তবে আশা ছাড়ছেন না বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দেরিতে হলেও মাতারবাড়ি প্রকল্প বাস্তবায়ন হবে জানিয়ে তিনি বলেন, প্রকল্প এলাকায় জাপানিদের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এদিকে বিশ্লেষকরা বলছেন, প্রকল্প বাস্তবায়নের চেষ্টার পাশাপাশি কমাতে হবে বিদ্যুতের দাম। 1 জুলাই গুলশানে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত হন 7 জাপানি নাগরিক। এতে শঙ্কিত হয়ে পড়ে এদেশে অবস্থানকারী জাপানিরা। মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের জাপানি ঠিকাদারি প্রতিষ্ঠান মারুবিনি ও সুমিতোমো আলোচনায় অংশ নিতে বাংলাদেশকে সময় বাড়ানোর অনুরোধ করে। সে অনুযায়ী প্রথমে 1 মাস ও পরে আরও 1 মাস সময় বাড়ানো হয়। আগামী 24 অক্টোবরের মধ্যে মাতারবাড়ি প্রকল্প নিয়ে আলোচনার কথা রয়েছে। মাতারবাড়ির প্রকল্প চালু হওয়ার কথা 2020 সালে, কিন্তু বর্তমান পরিস্থিতির কারণে তা অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মাতারবাড়ি প্রকল্প এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। মাতারবাড়ি আমরা কিছুটা পিছিয়ে গেছি জাপানে। প্রকল্প আমাদের ওখানে কাজ হয়তো 5-6 মাস আমাদের একটু ডিলে হবে। এখানে নিরাপত্তা যারা ব্যক্তিগতভাবে কাজ করতেছেন তাদের জন্য সাইটে কাজ শেষ হওয়ার পরে একটা নিরাপত্তা, এবং অফিসগুলোতে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের দাম কমালে তা সরাসরি উৎপাদনের ব্যয়ের ওপর প্রভাব ফেলবে। বিদ্যুৎ খাতে সমন্বয় করে বিদ্যুতের দামটা কমিয়ে ফেলেন, তাহলে উৎপাদন ব্যয় কমবে। কারণ বিদ্যুতের ব্যবহার সমস্ত উৎপাদন প্রক্রিয়ায় বিদ্যুৎ লাগে। সেখানে যদি উৎপাদন ব্যয় কমে, তাহলে পণ্য সেবা ও পণ্যের মান কমে যাবে। দীপন দাওয়ান, বাংলা ভিশন, ঢাকা। আগামী 12 অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা, বিক্রি, মজুত নিষিদ্ধ করেছে সরকার। ইলিশ প্রজনন মৌসুমের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী সাইদুল হক। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। মন্ত্রী জানান, ইলিশ প্রজনন ক্ষেত্র হিসেবে চিহ্নিত প্রায় 7,000 বর্গ কিলোমিটার এলাকা সহ সারা দেশেই ইলিশ ধরা বন্ধ থাকবে। এমনকি কেউ ইলিশ বিক্রি করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন সাইদুল হক। তিনি জানান, এ সময় মৎস্য আড়ত, বাজার, সুপার শপে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে। ইলিশ ধরা বন্ধ রাখলে এই মাছের উৎপাদন অনেক বাড়বে বলেও আশা করেন তিনি।
পানি সম্পদ মন্ত্রী বলেন, অবৈধ জাল উৎপাদনকারী ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই জন্য 900 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। 6 ঘন্টা চেষ্টার পর গাজীপুরের শফিপুরে শামীম স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে 5 সদস্যের 2টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভোর 5:30টার দিকে যমুনা গ্রুপের রিসাইক্লিং প্লান্টের জুটের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের লেলিহান শিখা অন্য সেকশনে ছড়িয়ে পড়ে। আগুনে পুড়ে যায় সুতা, জুট ও মেশিনপত্র। এদিকে বেনাপোল বন্দরের নম্বর গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 1.5 কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। রবিবার ভোরে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। বাংলাদেশ ও ভারতের ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 5 ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। HSBC টেল সংবাদ বিরতি। রাজধানী থেকে টাউট প্রতারক বসন্তের কোকিলদের হটাতে হবে, মন্তব্য মন্ত্রী ওবায়দুল কাদেরের। অবৈধ সম্পদ অর্জনের মালামাল দুদকের হাতে গ্রেফতার হলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী। দেখছিলেন বাংলাভিশন সংবাদ। রাজনীতি থেকে টাউট, ধান্দাবাজ, প্রতারক বসন্তের কোকিলদের হটাতে হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, ধান্দাবাজদের কাছ থেকে ভালো রাজনীতি আশা করা যায় না। রাজনীতিতে ভালো মানুষের সুযোগ তৈরি করে দিতে পারলেই রাজনীতি সুস্থ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুকে অনুসরণ করেছেন বলে প্রধানমন্ত্রী আজ বিশ্ব নেতা বলে মন্তব্য করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশ এখন উদাহরণ সৃষ্টি করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি বলছেন, কি করছেন, বিশ্ব নেতারা তা অনুসরণ করছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। অবৈধ সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সাইফুর রহমানকে গ্রেফতার করেছে দুদক। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তাকে গ্রেফতার করা হয়। দুদকের সমন্বিত জেলা কার্যালয় 1-এর উপপরিচালক মোশাররফ হোসেন জানান, 2009 সালে সাইফুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের নামে দুদক নোটিশ দেওয়ার পর দুদকে জমা দেয়া সম্পদ বিবরণীতে 1,40,452 টাকার সম্পদের তথ্য গোপন করে সাইফুর। এছাড়া অনুসন্ধানে তার 33,93,591 টাকার সম্পদ পাওয়া যায়, যার কোনো বৈধ উৎস তিনি দেখাতে পারেননি। এতে চলতি বছরের 13 জুলাই দুদকের উপপরিচালক হামিদুল হাসান মামলার সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন জমা দিলে কমিশন তা অনুমোদন দেয়। শুধু হকার নয়, রাজধানীতে ধনীরাও রাস্তা দখল করে রেখেছে অভিযোগ ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের। জাতীয় স্যানিটেশন মাসের উদ্বোধন অনুষ্ঠানে এমন অভিযোগ করেন তিনি। আনিসুল হক বলেন, ঢাকাকে বদলানোর চেষ্টা চলছে, বদলে যাচ্ছেও। তবে হকার উচ্ছেদ করতে পারলেও ধনীদের করা যাচ্ছে না। তারা বরং পুলিশকে পাত্তা দিচ্ছে না। বিনয়কে দুর্বলতা না ভাবার পরামর্শ দেন আনিসুল হক। এদিকে ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন জানান, 2017 সাল নাগাদ 100টি পাবলিক টয়লেট তৈরির পরিকল্পনা রয়েছে। পর্যাপ্ত পাবলিক টয়লেট না থাকায় অবর্ণনীয় ভোগান্তি হচ্ছে উল্লেখ করে এই জন্য ভৌত সুবিধা বাড়ানোর তাগিদ দেন সাইদ খোকন। স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, 2030 সালের আগেই সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত হবে। স্যানিটেশন ব্যবস্থা চলমান প্রক্রিয়া অব্যাহত রাখার আহ্বানও জানান স্থানীয় সরকার মন্ত্রী। রাস্তা রাস্তা মাপছি, এখন দেখি বড়লোক রাস্তা দখল করে রাখে। হকারকে পুলিশ দৌড়ায়, আর 10, 20, 30 বছর থেকে এই বড়লোকরা হয়তোবা পুলিশকে দৌড়াচ্ছে। আপনারা বড়লোক গরিবের রাস্তা ছেড়ে দিন, আপনারা সাধারণ মানুষকে হাঁটতে দিন। আমরা বিনয়ীভাবে আপনাদের কাছে আমরা প্রত্যেকে অ্যাপ্রোচ করছি, আমাদের বিনয়কে দুর্বলতা ভাববেন না। অবশেষে ব্যক্তিগত গাড়ি ব্যবহার নিয়ন্ত্রণে আইন করতে যাচ্ছে সরকার। এতে পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণে বিধি প্রয়োগ করার ক্ষমতা থাকবে সরকারের। এই উদ্যোগকে স্বাগত জানালেও পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, সবার জন্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করতে না পারলে এ আইন কোনো কাজে আসবে না, বরং দুর্ভোগ বাড়বে নগরবাসীর।
ঢাকা শহরের রাস্তার প্রায় 70% দখল করে আছে ব্যক্তিগত গাড়ি, অথচ তাতে জায়গা হচ্ছে খুব কম সংখ্যক মানুষের, বড়জোর 10%। আর বাকি 90% যাত্রীর জন্য থাকছে মাত্র 30% রাস্তা। অতিরিক্ত ব্যক্তিগত গাড়ির কারণে রাস্তায় বাড়ছে যানজট, এতে নষ্ট হচ্ছে নগরবাসীর কর্মঘণ্টা, পাশাপাশি অতিরিক্ত কার্বন বিষিয়ে তুলছে রাজধানীর বাতাস। অবশেষে ব্যক্তিগত গাড়ির ওপর নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছে সরকার। ব্যক্তিগত গাড়ি অর্থাৎ পরিবার প্রতি গাড়ির সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে। যে আইনটা প্রণীত হতে যাচ্ছে সেই আইনের ভিতরে এরকম একটা বিধান রাখা হচ্ছে। এই মুহূর্তে যদি সরকার বলে দেয় ঢাকা শহরে এতই প্রাইভেট কারের উপরে চলতে দেওয়া যাবে না, এটা কিন্তু বলতে গেলে একটা বিকল্প একটা ব্যবস্থা করা প্রয়োজন। সেই বিকল্প ব্যবস্থাটাই কিন্তু সরকার করতে যাচ্ছে এমআরটি এবং বিআরটির মাধ্যমে। অবশ্য রাজধানীতে সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে অনেক সময় লাগবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। ম্যাস র্যাপিড ট্রানজিট, যা মেট্রো রেল নামে পরিচিত, এবং বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির বাস্তবায়ন এখনও বহু দেরি। বিশেষজ্ঞদের মতে, যাদের আর্থিক সঙ্গতি আছে তাদেরকে ব্যক্তিগত গাড়ি থেকে বের করা কষ্টই হবে। যদি আমার এরকম গ্যারান্টি থাকে আমি 15 মিনিট পরে যে বাসটা আসবে সেই বাসটা আমি উঠতেই পারবই, তখন কিন্তু আমি ওই যে প্রাইভেট কারটাকে ছেড়ে দিয়ে এটাতে আসতেও উৎসাহ বোধ করব। আমরা যদি পুরো শহরটাকেই এই গণপরিবহন বান্ধব করতে পারি, তখনই আসলে এই যে ব্যক্তিগত গাড়িটা নিয়ন্ত্রণ করা এবং নিষিদ্ধ করার যেই ধারণাটা বা যে চিন্তাটা এসছে, সেই চিন্তাটাকে আমরা কার্যকরভাবে আসলে বাস্তবায়ন করতে পারব। সমন্বিত গণপরিবহন ব্যবস্থা গড়ে না তুলতে পারলে, শুধুমাত্র ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণের জন্য আইন করলে তাতে কোনো সুফল আসবে না বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে নিরাপত্তা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে আজ। বৈঠকে ব্যক্তি স্বাধীনতা ও মানবাধিকার সমুন্নত রেখে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে একমত হয় দুদেশ। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ যৌথ সংলাপে এই সিদ্ধান্ত হয়। দিনব্যাপী সংলাপে সন্ত্রাস, জঙ্গিবাদ মোকাবেলা, বৈশ্বিক নিরাপত্তা ও সাইবার ক্রাইম সহ সার্বিক নিরাপত্তা ইস্যুতে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামরুল আহসান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের রাজনীতি ও সামরিক বিষয়ক উপসহকারী মন্ত্রী উইলিয়াম মোনাহান। বৈঠকে বাংলাদেশে অবস্থানরত বিদেশি, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আলোচনা হয়। বঙ্গোপসাগরের নিরাপত্তা, সামরিক সহযোগিতা এবং মানব পাচার নিয়েও বৈঠকে আলোচনা হয়। রাজধানীর যাত্রাবাড়ির দুনিয়া এলাকায় এক নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম শিল্পী। এ ঘটনায় আহত পারুল নামের আরেক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সম্পর্কে ননদ ভাবি। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে। শনিবার রাত 10:30টায় রসুলবাগের 73 নম্বর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির মালিক মাহতাব উদ্দিন জানান, শুক্রবার নতুন ভাড়াটিয়া হিসেবে 5 তলার ফ্ল্যাটে ওঠেন পারুল ও তার ননদ শিল্পী। শনিবার রাত 10:30টার দিকে তাদের ঘর থেকে সাহায্যের জন্য চিৎকার শুনতে পায় বাড়িওয়ালার স্ত্রী। ঘরে গিয়ে শিল্পীকে মৃত ও পারুলকে আহত অবস্থায় দেখতে পান তারা। ডিএমপির ওয়ারি জোনের উপকমিশনার ফরিদ উদ্দিন জানান, নিকট আত্মীয় কারোর সাথে সম্পর্ক ছিল না নিহত শিল্পীর, এমনকি নতুন বাসার কোনো পুরুষও ছিল না। কাউকে আটক করতে না পারলেও পুলিশ জানিয়েছে কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখা হচ্ছে। নিচে আবারও সিবিসি টেল সংবাদ বিরতি। ভারত কখনোই অন্য কোনো দেশকে আক্রমণ করেনি এবং অন্যের ভূখণ্ডের দিকে হাত বাড়ায়নি, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। মিরপুরে প্রথম দিন অনুশীলন করল ইংল্যান্ড ক্রিকেট দল। বাংলাদেশের দেয়া নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট অধিনায়ক জস বাটলার। আবারও আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
ভারত কখনোই অন্য কোনো দেশকে আক্রমণ করেনি এবং অন্যের ভূখণ্ডের দিকে হাত বাড়ায়নি, এমন মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উরি সেনাঘাঁটিতে হামলাকে কেন্দ্র করে ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনাকর পরিস্থিতিতে এমন দাবি করলেন ভারতের প্রধানমন্ত্রী। মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে দেয়া এক ভাষণে তিনি বলেন, দুটি বিশ্বযুদ্ধে অন্য দেশের হয়ে লড়াই করে হাজারো ভারতীয় সেনা নিহত হয়েছে, কিন্তু ভারত কখনোই অন্য দেশের উপর হামলা করেনি। এদিকে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়শ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করার প্রস্তাবে বাধা দিয়েছে পাকিস্তানের মিত্র চীন। জাতিসংঘে মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেওয়ার প্রস্তাব দেয় ভারত, তবে চীন তাতে বাধা দেয়ায় 3 মাসের জন্য আটকে গেল প্রস্তাবটি। ভারতের উরি সেনাঘাঁটিতে হামলার জন্য জয়শ-ই মোহাম্মদকে দায়ী করে আসছে নয়াদিল্লি। দেশের বাইরের কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে করফাঁকির অভিযোগ উঠেছে। ব্যবসায়িক ক্ষতি দেখিয়ে প্রায় 18 বছর ধরে তিনি এই করফাঁকি দিয়েছেন বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, 1995 সালের দিকে ব্যবসার অবস্থা ভালো থাকলেও ওই বছর থেকে পরবর্তী 18 বছর পর্যন্ত প্রায় 91 কোটি 60 লাখ ডলার করফাঁকি দিয়েছেন ট্রাম্প। তবে এ ব্যাপারে কোনো প্রতিক্রিয়া জানাননি ট্রাম্প। আগামী মার্চের শেষ নাগাদ ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রবিবার বার্তা সংস্থা বিবিসিকে তিনি বলেন, 2017 সালে এ প্রক্রিয়া শুরুর 2 বছর পরই ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাবে যুক্তরাজ্য। লিসবন চুক্তির আর্টিকেল 50 কার্যকরের মধ্য দিয়েই এ প্রক্রিয়া শুরু হবে বলেও জানান তিনি। সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত আলেপ্পো শহরে একটি হাসপাতালে 2 দফা ব্যারেল বোমা হামলা চালিয়েছে রুশ ও সরকার বাহিনী। এতে অন্তত 2 জন নিহতের খবর পাওয়া গেলেও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। শনিবার শহরের M10 হাসপাতালে 3য় দফায় হামলাগুলো চালানো হয়। এতে হাসপাতালটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। এদিকে আলেপ্পোর হাসপাতালে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ হয়েছে তুরস্ক ও লন্ডনে। শাকিলা সুলতানা, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করছি। পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। বিএনপি এমন নির্বাচন কমিশন চায় যারা তাদের ভুয়া ভোটার নিবন্ধন করে দেবে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার লাঠিয়াল বাহিনী দিয়ে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, বললেন শামসুজ্জামান দুদু। নির্বাচন কমিশন নিয়ে আলোচনায় বসতে সরকারের প্রতি আহ্বান। ডাটা এন্ট্রি করা হচ্ছে বেসরকারি কম্পিউটারের দোকানে, পুলিশকে দেয়া বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন। গুলশান হামলায় 7 জাপানি নিহতের জেরে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত, তবে আশা ছাড়ছেন না বিদ্যুৎ প্রতিমন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রয়েছে রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10। দেখার আমন্ত্রণ রইল। দর্শক, এছাড়াও দেশ ও দেশের বাইরের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে যে কোনো সময় আপনার গ্রামীণ ফোন বাংলা লিংক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 নাম্বারে। ধন্যবাদ সবাইকে।